জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। আচ্ছা, ভারতের চারপাশে এত অশান্তি কেন বলুন তো? মায়ানমারে অশান্তি, পাকিস্তান অস্থির, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপরে নেপাল। এই অশান্তি কি নেহাতি কাকতালীয়? ওলি ভারত বন্ধু মোটেই কিন্তু ছিলেন না, ভারতে একবারও আসেননি। ওলির আমলেই লিম্পিয়াধুরা, কালাপানি আর লিপুলেখে সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সঙ্গে চাপানুতোর চলে। ওলি চীন ঘেঁষা। এই জায়গায় জ্ঞানেন্দ্রকে রাজা হিসেবে ফিরিয়ে আনার দাবি বা হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার দাবি কিছুটা ভারত ঘেঁষা হলেও হয়ে থাকতে পারে, কিন্তু এই আন্দোলনে, এই জেনজিদের আন্দোলনে অন্য গন্ধ পাচ্ছেন অনেকেই। ঠিক 5ই আগস্টের বাংলাদেশের মতো যেন প্রশ্ন উঠছে, বড়দের থেকে ছোটদের এই আন্দোলন কি আলাদা? নেপাল কি বাংলাদেশ 2.0? অবশেষে পদত্যাগ, তারপর পলায়ন। বাংলাদেশের রিপিট টেলিকাস্ট দেখল নেপাল। তবে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর কিন্তু ভারত বা চীনে এখনো পর্যন্ত ঠাঁই হয়নি। সম্ভবত দুবাই পালাতে হচ্ছে কেপি শর্মা ওলিকে, যদি এখনো নিশ্চিত কিছু নয়। প্রবল বিক্ষোভে দেশ ত্যাগ। নেপালে ওলি সরকারের পতন, দুদিনের আন্দোলন। সোমবার 23 জনের বেশি মৃত্যু। জেনজিদের মৃত্যুর খবরে থমকে গিয়েছিল নেপাল। রোডে যায় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখা। নৈতিক দায়িত্ব নিয়ে সোমেই ইস্তফা দিয়েছিলেন মন্ত্রী। কিন্তু তখনই বোধহয় ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল ওলি সরকারের। বড়রা যে সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন গত 2-3 বছর ধরে চালাচ্ছিল, ছোটদের দুদিনের আন্দোলনেই নড়ে গেল সেই সরকার। নেপালে ওলি সরকারের পতন। নেপালে সরকার চালাচ্ছিল নেপালি কংগ্রেস পার্টি আর ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট বা সিপিআই ইউএমএল। কেপি শর্মা ওলি এই সিপিআই ইউএমএল পার্টির গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই গদিচ্যুতি। সোমবারে তুলকালামের পর মঙ্গলবার ফের উত্তাল হয়ে ওঠে কাঠমান্ডু। বিক্ষোভের আগুন জানান দিয়েছিল আর ক্ষমতা ধরে রাখা সম্ভব নয়। সকাল থেকেই একের পর এক নেতা মন্ত্রীদের পদত্যাগের খবর আসতে শুরু করে। সোমবারেই স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক, মঙ্গলে পদত্যাগ করেন কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী প্রদীপ পোরেল, ক্রীড়ামন্ত্রী তেজুলাল চৌধুরী, জলসম্পদ মন্ত্রী প্রদীপ যাদব, তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরু। বেলার দিকে খবর আসে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আগেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন লাগানো হয়, পরে বাড়িতে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। চলে ভাঙচুর, লুটপাট। ভাঙচুর চলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। শ্রীলঙ্কা বাংলাদেশের রিপিট টেলিকাস্ট যেন একের পর এক নেতা মন্ত্রীর বাড়িতে আগুন, ভাঙচুর। শাসক কিংবা বিরোধী রেহাই পেলেন না কেউই। প্রধানমন্ত্রী ওলির বাড়িতে যেমন ভাঙচুর হলো, ভাঙচুর বিরোধী নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডের বাড়িতেও। জনরোষে পুরের ছাই, একের পর এক অফিস, এমনকি রেহাই পায়নি নেপালের সুপ্রিম কোর্ট। সোমবারই সংসদ দখলের চেষ্টা চলেছিল নেপালে। পুলিশ আটকায়, গুলি চলে এলো পাথারে, একাধিক মৃত্যু। মঙ্গলে সেই সংসদ ভবন দখল করলেন বিক্ষোভকারীরা। চলল লুটপাট, ভাঙচুর, আগুন। ললিতপুরে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন মাওবাদী গেরিলা নেতা প্রচণ্ডের বাড়ির সামনে এভাবেই ভাঙচুর। রেহাই মেলেনি তার বাড়িও। আগুন ধরানো হয় নেপালের কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে।
নেপালের 5 বারের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা, তার বাড়িতে ভাঙচুর। বর্তমান নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুরকে মারধর করেন বিক্ষোভকারীরা। শের বাহাদুরের স্ত্রী আরজু রানা দেউবা নেপালের বিদেশমন্ত্রী, মারধর তাঁকেও। নেপালি কংগ্রেসের সদর দপ্তরেও আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় তাড়িয়ে তাড়িয়ে বেধড়ক মারধর করা হয় নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পোরেলকে। সোমবার 20-র ওপর বেশি মৃত্যু। বিক্ষোভকারীদের দাবি সংখ্যাটা 30-এরও বেশি। এই অবস্থায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ চরমে। পুলিশকেও এদিন রেয়াত করেননি বিক্ষোভকারীরা। সোমবারে কয়েকশো মানুষ জখম হয়েছেন। জখম অবস্থাতেই তরুণ প্রতিবাদীরা রাস্তায় নেমেছিলেন, ডাক দিয়েছিলেন সরকার বদলের। সেই আজ কাঠমান্ডুর আনাচে কানাচে সরকার বিরোধী আন্দোলনের সাফল্যে উল্লাস আম জনতার। কাঠমান্ডুর নামকরা হোটেল হিলটন সোশ্যাল মিডিয়ায় রটে যায় শের বাহাদুর দেউবার ছেলে জয়াবীর দেউবার টাকা খাটে এই হোটেল, ফলে আগুন ধরানো হয় তাদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেখুন, নেপালে গত এপ্রিলেও বিক্ষোভ চলেছে। এই স্পেশাল 24-এই দেখেছিলাম, সেখানে দাবি ছিল রাজতন্ত্রের, হিন্দু রাষ্ট্রের। এই ছোটদের আন্দোলনের সঙ্গে কমন একমাত্র দুর্নীতির অভিযোগ। এখানে জল্পনা, নেপালে কি বাংলাদেশ 2.0 হচ্ছে? কারণ রাজতন্ত্রের দাবি বা হিন্দু রাষ্ট্রের দাবি জোরদার, কিন্তু এই আন্দোলনে অন্তত নয়। কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়, শুনি। দেখুন, ঘটনা প্রবাহ যেভাবে গতকাল যেভাবে হয়েছে, আজকে যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু মনে হচ্ছে এটা একটা বাংলাদেশে 2.0। অর্থাৎ বাংলাদেশে আমরা দেখেছিলাম ছাত্র যুবা এদের একটা আন্দোলন, সেই আন্দোলনে হাসিনা সরকারের পতন হলো, এবং সেই আন্দোলনে ছাত্ররা, যুবকরা তারাই কিন্তু পুরোভাগে ছিল। এখানে নেপালেও যেন একদম হুবহু রেপ্লিকা আমরা একটা দেখতে পাচ্ছি। নেপালের আন্দোলনেও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র যুব সম্প্রদায়, যাদের জেন জি বলা হচ্ছে, তারা পুরোভাগে, এবং তাদের আন্দোলনের ফলে ওলি সরকারের কিন্তু আজকে পতন ঘটল কার্যত। ফলে এটাকে যদি আমরা বাংলাদেশ 2.0 বলি, তাহলে কিন্তু অতিশয়োক্তি হবে না। কিরকম বাংলাদেশের সঙ্গে মিল পাচ্ছি দেখুন। বাংলাদেশেও কিন্তু আওয়ামী লীগ নেতার একের পর এক বাড়িতে হামলা চলেছে। নেপালেও মানে নেতাকর্মীরাও কিন্তু ছাড় পায়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি আক্রান্ত। নেপালে বিক্ষোভকারীদের হাত থেকে রেহাই নেই তার প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল। তার বাসভবনে আগুন দিয়েছে জনতা, এবং এই আগুনের জেরে খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরকে পুড়িয়ে হত্যার চেষ্টা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর, এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। বাঁচবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে এই জেনজিরা, এই ছোটরা যদি রাজতন্ত্রের দাবি না তোলে, নেপালে কি গণতান্ত্রিক কাঠামোই বহাল থাকবে? রাজা জ্ঞানেন্দ্র নয়, নেপালে কি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন বালেন্দ্র শাহ? বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়র, তরুণ সম্প্রদায়ের কাছে তুমুল জনপ্রিয় এই বালেন। প্রাক্তন র্যাপার নয়া এই বিক্ষোভের কারিগর কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। নয়া জল্পনা নেপালের অস্থির রাজনৈতিক মহলে। मलाई बोल्न दे सरकार, अपराध होइन, मन खोल्न दे दरबार, गुमो शराब होइन, मन खराब छैन, सही बोल्न डराउँदैन, कानुन पो लाग्छ कि आवाज उठाउँदैमा, बलिदानको गीतमा मेरो शब्दको सलामी। বালেন্দ্র শাহ তরুণ প্রজন্ম যাকে বালেন নামে চেনে। নেপালের জনপ্রিয় র্যাপার 22 সালে রাজনীতিতে হাতেখড়ি। নির্দল প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে ভোটে দাঁড়ান। কেপি শর্মা ওলির পার্টিকে হারিয়ে ক্ষমতা দখল করেন। নেপালের মূলধারার রাজনৈতিক দলগুলির কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন বালেন। নেপালে
শাসক বিরোধীদের দুর্নীতি বড়সড় ইস্যু। শাসক বিরোধী নেতাদের ছেলে মেয়েদের বিলাসবহুল জীবন নিয়ে চর্চা, আপত্তি, প্রশ্ন। বলেন সেই সমস্ত প্রশ্ন তোলেন সহজ ভাষায়, সহজভাবে। नेता जति सबै चोर देश लुटी खाछन्, आमाको साडीमा कटु सोची मुतिरहेछन्, खाने बेला एक गर्ने बेला फुटिरहेछन्, काङ्ग्रेस नेमाले नाउबादी सबै मिली घुमी देश खाउँ बाडी हामी, सबै चिलिम फुकी जस्तो केस नि बिगारी, सस्तो साडी महँगो गाडी कानुन कायदालाई नाङ्गो बाङ्गो पारिदै उघारी, नारीमा कुमारी। তরুণ প্রজন্মের কাছে তুলে ধরেন নেপালের ছোট বড় সমস্যা, তাদের আইকন বনে যান তিনি। নেপালে জেনজিদের আন্দোলনে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিলেন বালেন, স্পষ্ট বলে দিয়েছিলেন তরুণদের আন্দোলনে তার পূর্ণ সমবেদনা সমর্থন রয়েছে। তখন থেকেই বিকল্প হিসেবে বালেনের নাম ছড়াতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। তরুণ প্রজন্মের তরফেই দাবি ওঠে নতুন রাজনৈতিক দল তৈরি করুন বালেন। ফিসফাস তরুণদের এই বিক্ষোভে বালেন্দ্র শাহর ভূমিকা অনেকখানি। হামি নেপালের তরফে তরুণদের বিক্ষোভ প্রতিবাদ শুরু হয় বলে জানা গিয়েছে। বালেন্দ্রর সঙ্গে হামি নেপালের যোগাযোগ রয়েছে বলে অনেকের দাবি। বছর দুয়েক ধরেই সরকার বিরোধী হাওয়া জোরদার হয় নেপালে। বড়রা রাজতন্ত্র ফেরানোর দাবিতে রাস্তায় নামেন। গত এপ্রিলের বিক্ষোভে হিন্দু রাষ্ট্রের দাবিও জোরদার হয়। গণতন্ত্র সরিয়ে রাজতন্ত্রের দাবি ওঠে। জ্ঞানেন্দ্রকে ফের রাজা হিসেবে প্রতিষ্ঠার দাবি জোরদার হয়। বিশেষজ্ঞরা বলছেন চলতি বিক্ষোভেও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ আছে, বেকারত্বের প্রশ্ন আছে, কিন্তু রাজতন্ত্র ফেরানোর দাবি নেই হিন্দু রাষ্ট্রের কথাও। তাহলে কি এই প্রতিবাদ বালেনের ক্ষমতায়নের পথই প্রশস্ত করল? বড়দের ক্ষোভের আঁচে ভর করে ছোটদের বিক্ষোভকে কাজে লাগিয়ে কি তাও মারলেন বালেন্দ্রই? অলির পদত্যাগের পর বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আবেদন জানিয়েছেন বালেন্দ্র শাহ। তাহলে কি রাজতন্ত্র নয় গণতন্ত্রই বহাল থাকবে নেপালে? অনেকের দাবি গত বছর ফেব্রুয়ারিতে আমেরিকার রাষ্ট্রদূত ডিন থমসনের সঙ্গে দেখা করেছিলেন বালেন। ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। ভারত বিরোধী মনোভাব রয়েছে বালেনের। নেপালে ভারতের সিনেমা ব্যান করার দাবি তুলেছিলেন। এই বালেন্দ্রর সঙ্গে হামি নেপালের সুদান গুরুংয়ের যোগাযোগ কতটা তা নিয়েও জল্পনা। কারণ হামি নেপালের উদ্যোগেই এই বিক্ষোভ। একসময় সুদান গুরুং বিভিন্ন অনুষ্ঠানে ডিজে হিসেবে কাজ করতেন। পরে হামি নেপাল সংগঠন। দীর্ঘদিনের অসন্তোষকে কাজে লাগিয়ে নেপালে কি বাংলাদেশের মতোই নয়া খেলা? বালেন এবং সুদান গুরুংয়ের ভূমিকা নিয়ে জল্পনা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর যে বলছিলাম ঠিক যেন ঢাকার রিপিট টেলিকাস্ট কাঠমান্ডুতে। আওয়ামী লীগের বিরুদ্ধেও দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ ছিল, কিন্তু সরকার বদল হলো ছাত্র তরুণদের বিক্ষোভে। 5-6 দিনের বিক্ষোভে হাসিনা সরকারের পতন। গত এপ্রিলেও গণতন্ত্র বিরোধী বিক্ষোভ দেখেছে নেপাল, কিন্তু দুদিনেই অলি সরকারের পতন। এই সরকার বদলের ছক খুব চেনাশোনা। আগামী 16 সেপ্টেম্বর ভারতে আসার কথা ছিল নেপালের প্রধানমন্ত্রী। চীনের তিয়ানজিনে মোদির সঙ্গে দেখা করেছেন অলি। চীনের দিকে ঝুঁকে থাকা অলিকে নিজের দিকে টানতে মরিয়া ছিল ভারত। তার আগেই সরকার বদল। অলির কথা শোনা হলো না আর ভারতে। চীনে বার্তিনে গিয়েছিলেন, ভারতে একবারও আসেননি কেপি শর্মা অলি। আশাও হলো না আর। হাসিনার মতোই কপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী, যাওয়ার আগে পদত্যাগ। দুদিনেই সরকার পতন। বাংলাদেশের ধাঁচেই নেপালে বিক্ষোভ দমনের চেষ্টা। বাংলাদেশের মতোই তার আগে ছাত্র তরুণদের মৃত্যু, আর সেই মৃত্যুর আঁচে দ্রুত সরকারের পতন। আর সরকার পতনের পরেই আগুন ভাঙচুরের চেনা ছবি। বাংলাদেশের মতোই নেপালেও নেতা মন্ত্রীদের একের পর এক বাড়ি ভাঙচুর। বাংলাদেশের মতোই দলীয় পার্টি অফিসগুলোতেও হামলা হয়েছে, আগুন ধরানো হয়েছে। বাংলাদেশের মতোই পুলিশকে কোণঠাসা করে মারধর করা হয়েছে। বাংলাদেশের মতোই অলির দু একটা মূর্তিও ভাঙা হয়েছে। আর হাসিনার বাসভবনের মতোই নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনও লুট হয়েছে, ভাঙচুর চলেছে, আগুন ধরানো হয়েছে। বাংলাদেশের সরকার পতনের পর উচ্ছ্বাস ছিল আমজনতার, একে উচ্ছ্বাস উন্মত্ত নেপালি তরুণদেরও। নেপাল যেন বাংলাদেশ 2.0। বাংলাদেশের মতোই নেপালেও কি ডিপ স্টেটের হাত? রাজতন্ত্র হিন্দু রাষ্ট্রের চেনা দাবি, যেখানে কোণঠাসা। নেপথ্যে কে? জল্পনা বাড়ছে আন্তর্জাতিক মহলে। কপালে ভাঁজ নয়াদিল্লির।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।